ওয়েলকাম এনিমি লাভার্স, এনিমি কনসেপ্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি নারুতো শিপুডেনের 404 থেকে 410 পর্যন্ত। তো চলো আর বেশি কথা না বলে শুরু করে ফেলে আজকের এপিসোড। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই রাতে হিডেনের ক্যাম্পে সেই মেয়েটি তাদের মিশনের কথা মনে করতে থাকে। তখন কুনান তাদেরকে নির্দেশ দিয়েছিল চুনি এক্সামকে কাজে লাগিয়ে জিনজুরিকিদের খুঁজে বের করতে হবে। যদি তারা এটা করতে না পারে তাহলে অন্তত এমন শিনোবিদের খুঁজে বের করতে হবে যাদের চাকরা সবচেয়ে বেশি শক্তিশালী, তবে কোনোভাবেই কেউ যেন জানতে না পারে যে হানজো আসলে মারা গিয়েছে। সবাইকে বিশ্বাস করাতে হবে যে সে এখনো বেঁচে আছে। বর্তমানে ফিরে সেই মেয়েটি রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ একটা উল্কা ছুটে যেতে দেখে সে কিছুক্ষণ নীরব হয়ে যায়। এইদিকে টিম নেজি বিশ্রাম নিচ্ছিল। নেজি বেকুগান ব্যবহার করে নিশ্চিত হয় আশেপাশে কোনো শত্রু নেই। তখনই টেন্টেন নিজের স্টোর স্কল খুলে রান্নার সরঞ্জাম বের করে। লি মজা করে বলে, টেন্টেন তুমি না থাকলে আমরা এত কিছু করতে পারতাম না, তুমি যেন আমাদের পুরো টিমের একজন স্টোরেজ হোল্ডার। কথাটা শুনে টেন্টেন একটু বিরক্ত হয়ে যায়। তখনই লি তাড়াতাড়ি বলে, আমি কিন্তু প্রশংসাই করেছি, তোমার জন্য আমাদের সব কাজ অনেক সহজ হয়ে যায়। তবুও টেন্টেন হালকা রাগ দেখিয়ে বলে, আজ রাতের রান্না আমি করবো না, আজ রাতের রান্না তুই করবি। এই কথা বলে সে একটু দূরে চলে যায়। নির্জন রাতে আকাশের দিকে তাকিয়ে তারও সে উল্কা চোখে পড়ে, আর সেই দৃশ্য দেখে তার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সে মনে করতে থাকে কিভাবে নিজে নিজের জ্ঞান ফিস্ট ব্যবহার করে বড় বড় গাছ ধ্বংস করে ফেলতো। আল্লি ইনার গেট খুলে বিশাল পাথর ভেঙে ফেলতো। অন্যদিকে সে নিজের প্রতিদিনের অস্ত্র নিয়ে প্র্যাকটিস করত। একদিন টেন্টেন গাইসেন্সেকে বলেছিল নিজের বিশেষ টেকনিক আছে, লির আছে শক্তিশালী তাইজুৎসু আর ইনার গেট, কিন্তু আমার কাছে তো কোনো অসাধারণ জুৎসু নেই। গাইসেন্সে তখন বলেছিলেন, তুমি নিজেকে ছোট্ট করে দেখছো টেন্টেন, আমাদের টিমে অস্ত্র ব্যবহারে তোমার সমকক্ষ আর কেউ নেই। যুদ্ধের সময় আমরা সামনের দিকে নির্ভয়ে এগোতে পারি, কারণ আমরা জানি তুমি সবসময় আমাদের শক্তিশালী ব্যাকআপ হয়ে থাকবে। কিন্তু তখনও টেন্টেন নিজের গুরুত্ব পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। তার মনে একটা ইচ্ছে ছিল, সেও একদিন এমন একটি টেকনিক আয়ত্ত করবে যা সবাই মনে রাখবে। পরের দিন সকাল হতেই টিম নিচে আবার যাত্রা শুরু করে। নেজি সামনে একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত দুর্গ দেখতে পায়। ঠিক সেই সময় হিডেন রেনের শিনোবিরাও দূর থেকে টিম নেজিকে দেখতে পায়। দুই টিমই একে অপরকে চিনে ফেলে আর বুঝে যায় এবার আর লড়াই এড়ানোর কোনো সুযোগ নেই। নেজি সরাসরি বলে, আমাদের কাছে হেভেন স্কল আছে, যদি সেটা চাও তাহলে সরাসরি লড়াই করে সেটা নিয়ে যেতে হবে। কথা শেষ হতেই হিডেন রেনের সেই মেয়েটি আবার নিজের ব্যাপার টেকনিক ব্যবহার করে অসংখ্য কোনায় ছুড়ে আবারও আক্রমণ শুরু করে। নেজি সঙ্গে সঙ্গে রোটেশন ব্যবহার করে পুরো টিমকে রক্ষা করে। ঠিক তখনই লি সামনে ঝাঁপিয়ে পড়ে পাল্টা আক্রমণ করার জন্য। লড়াই আরো তীব্র হয়ে উঠতে টেন্টেন নিজের স্কল টেকনিক ব্যবহার করে হিডেন রেনের আক্রমণ ঠেকিয়ে দেয়। তখনই প্রতিপক্ষ বুঝতে পারে টিম নিজের চাকরা ধীরে ধীরে কমে আসছে। সুযোগ বুঝে বেগুনি চুলের শিনোবি আবারও পেপার টেকনিক ব্যবহার করে চারিদিকে কাগজ ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। ধোঁয়াকে কাজে লাগিয়ে তারা তিনজনই হেভেন স্কল নিয়ে পালিয়ে যায়। তবে নেজি সঙ্গে সঙ্গে ব্যাকুগান ব্যবহার করে তাদের অবস্থান খুঁজে বের করে। টিম নেজি পিছু নিতে হিডেন রেনের এক সদস্য ওয়াটার স্টাইল ব্যবহার করে ধোঁয়া তৈরি করতে চাইলেও মরুভূমিতে পর্যাপ্ত পানি না থাকায় সেই টেকনিক পুরোপুরি ব্যর্থ হয়। এই সুযোগে লি সরাসরি লিফারিকেন দিয়ে আক্রমণ চালায়, কিন্তু প্রতিপক্ষ ফাঁদ পেতে বসেছিল। এর ফলে সেখানে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে আর টেন্টেন ও বেগুনি চুলের সেই শিনোবি একসঙ্গে মাটির নিচে ধসে যায়। এইটা দেখে লি আর নেজি দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়ে। নেজি ব্যাকুগান ব্যবহার করে বুঝতে পারে টেন্টেন এখনো বেঁচে আছে। সে বলে, এটা শুধু চুনি এক্সাম, স্কলের চেয়ে আমাদের টিমমেটকে বাঁচানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে মাটির নিচে অচেতন অবস্থায় টেন্টেনের একটি পুরনো স্মৃতি ফিরে আসে। গাইসেন্সে একদিন তাকে শিখিয়েছিলেন শুধু শারীরিক শক্তি নয়, চাকরাকে সঠিকভাবে ব্যবহার করাই একজন শিনোবির আসল ক্ষমতা। বিশেষ করে স্কলের ভেতর থেকে অস্ত্র সরঞ্জাম সামান করার দক্ষতাই তার সবচেয়ে বড় শক্তি। গাইসেন্সে তাকে আরো বলেছিলেন, নিজের শক্তিকে কখনো ছোট করে দেখবে না, প্রত্যেক শিনোবিরই নিজের একটি বিশেষ ক্ষমতা থাকে আর সেটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। টেন্টেন জ্ঞান ফিরে পেয়ে দেখে সে হিডেন ভিলেজের বেগুনি চুলের শিনোবির সঙ্গে একটি পুরনো টাওয়ারের ভিতরে আটকা পড়েছে। টেন্টেন সাহায্য করতে চাইলে সে মেয়েটি তা প্রত্যাখ্যান করে এবং নিজের সামানিং ব্যবহার করে পানি বের করে এবং তা পান করে। এরপর সে জানায় বড় বড় নেশনগুলোর যুদ্ধের কারণে ছোট্ট ছোট্ট দেশগুলো সবসময় ধ্বংসের শিকার হয়। পেন তাই এমন একটি পৃথিবী করতে চায় যেখানে সবাই সবার কষ্ট বুঝবে এবং সত্যিকারের শান্তি আসবে। অন্যদিকে বাহিরে নেজি আর লি মরিয়া হয়ে টেন্টেনকে খুঁজতে থাকে। ঠিক তখনই কয়েকজন লিপসিনবি রেন ভিলেজের টিমের উপর আক্রমণ করে তাদের স্কল ছিনিয়ে নিতে চায়, কিন্তু তাদের সবাইকে অবাক করে নেজি তাদেরকে থামিয়ে দেয়। সে বলে, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো
হলো আমাদের টিমমেট টেনটেনকে উদ্ধার করা। অপ্রয়োজনীয় লড়াই করার কোনো মানে নেই। নিজের এই কথাগুলো শুনে লিপসিনোবিরাও সেখান থেকে সরে যায়। এইদিকে ভূগর্তে বের হওয়ার পথ খুঁজতে গিয়ে টেনটেন আর হিডেন এসে মেয়েটি বিশাল এক পিঁপড়ার বাসা খুঁজে পায়। মুহূর্তের মধ্যে অসংখ্য দত্তকার পিঁপড়া তাদের উপর আক্রমণ করে। টেনটেন নিজের স্কল টেকনিক দিয়ে আগুন ছুড়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে, আর মেয়েটিও নিজের পেপার টেকনিক ব্যবহার করে তাকে সাহায্য করে। দুজনেই মিলে একসঙ্গে লড়াই চালিয়ে যেতে থাকে। গাইস, এখন একটি ছোট্ট স্পন্সর সেগমেন্ট থাকবে। আগ্রহী না হলে কয়েক সেকেন্ড স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। ভিডিওতে ফিরে যাওয়ার আগে আমাদের আজকের ভিডিওর স্পন্সরের কথা বলে নেই। তুমি যদি লুডো খেলতে পছন্দ করো তাহলে লুডো লাইভ অ্যাপের মাধ্যমে বিভিন্ন লাইভ টুর্নামেন্টে অংশ নিতে পারো। এখানে নিজের স্কিলের ভিত্তিতে ম্যাচ খেলার সুযোগ রয়েছে, আর জয়ী হলে অ্যাপসের নিয়ম অনুযায়ী রিওয়ার্ড পাওয়া যেতে পারে। চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে তোমরা শুরু করবে। প্রথমে ভিডিও ডিসক্রিপশনে থাকা অথবা পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে লুডো লাইভ অ্যাপটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নাও। হোম পেজে গেলে বিভিন্ন ধরনের ম্যাচ, তোমার ওয়ালেট ব্যালেন্স এবং অনেক গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাবে। এরপর লুডো কিং ম্যাচ অপশনে প্রবেশ করো। এখানে প্রতিটি ম্যাচের এন্ট্রি কয়েন, উইনিং রিওয়ার্ড এবং ইতিমধ্যে কতজন প্লেয়ার জয়েন রয়েছে সবকিছুই দেখতে পারবে। তোমার পছন্দের একটি ম্যাচ সিলেক্ট করো, জয়েন বাটনে ক্লিক করো। এরপর লুডো লাইভে যে নামটি ব্যবহার করো সেটি লিখে ম্যাচে জয়েন হয়ে নাও। এবার অপেক্ষা করো যতক্ষণ আরেকজন প্লেয়ার ম্যাচে যোগ দেয়। দুজন প্লেয়ার জয়েন করলেই লুডো লাইভ অ্যাপ থেকে একটি রুম কোড দেওয়া হবে। সেই রুম কোড কপি করে লুডো কিং অ্যাপ ওপেন করো। তারপর প্লে উইথ ফ্রেন্ড এই অপশনে গিয়ে কোডটি পোস্ট করে রুমে জয়েন করো। উভয় প্লেয়ার রুমে প্রবেশ করলে ম্যাচ শুরু হয়ে যাবে। এরপর সব নিয়ম মেনে খেলো। তবে মনে রাখবে, ভালো স্কিল, সঠিক সিদ্ধান্ত এবং ঠান্ডা মাথার খেলা তোমার জয়ের সম্ভাবনা বাড়াতে সাহায্য করবে। ম্যাচ শেষ হলে ফলাফল প্রকাশ করা হবে। জয়ী হলে অ্যাপসের নিয়ম অনুযায়ী রিওয়ার্ড তোমার উইনিং ব্যালেন্সে যোগ হবে। এবার ওয়ালেট সেকশনে গেলে টোটাল ব্যালেন্স, গেমিং ব্যালেন্স এবং উইনিং ব্যালেন্স আলাদাভাবে দেখতে পারবে। এখান থেকে অ্যাড মানি, উইথড্র এবং ব্যালেন্স ট্রান্সফারের মতো অপশন ব্যবহার করতে পারবে। টুর্নামেন্টে অংশ নিতে হলে ম্যাচের এন্ট্রি কয়েনের সমপরিমাণ ব্যালেন্স তোমার গেমিং ব্যালেন্সে থাকতে হবে। গেমিং ব্যালেন্স যোগ করতে অ্যাড মানি অপশনে যাও। সেখানে বিকাশ নগদ সহ উপলব্ধ পেমেন্ট মেথড দেখতে পাবে এবং নির্দেশনা অনুযায়ী ব্যালেন্স যোগ করতে পারবে। আর যদি ব্যালেন্স অ্যাড করার নিয়ম বুঝতে সমস্যা হয় তাহলে অ্যাপসের ভিতরে থাকা গাইড ভিডিও দেখে খুব সহজে পুরো প্রক্রিয়াটি শিখে নিতে পারবে। তবে মনে রাখবে, প্রতিটি ম্যাচের ফলাফল সম্পূর্ণভাবে তোমার স্কিল, সিদ্ধান্ত এবং পারফরমেন্সের উপর নির্ভরশীল। অংশগ্রহণের আগে অবশ্যই অ্যাপসের টিম এন্ড কন্ডিশন পড়ে নিও। ঠিক তখনই নিয়েছি ব্যাকুগান ব্যবহার করে তাদের অবস্থান খুঁজে বের করে, কিন্তু পথ বিশাল পাথর দিয়ে বন্ধ হয়ে থাকায় ভেতরে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। হিডেন রেনের এই মেয়েটি একটি পান্ডা সামানিং করে পিঁপড়াগুলোকে আটকে রাখে, কিন্তু অতিরিক্ত চাকরা ব্যবহার করার কারণে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তখন টেনটেনের গাইসেন্সের শেখানোর কথা মনে পড়ে। কঠোর পরিশ্রম কখনো তোমাকে প্রতারিত করবে না। এবার আত্মবিশ্বাস নিয়ে সে নিজের স্কল টেকনিকের সম্পূর্ণ শক্তি ব্যবহার করে বিশাল পাথরগুলোকে সরিয়ে দেয়। ঠিক সেই সময় ভেতর থেকে প্রচন্ড পানির স্রোত বেরিয়ে এসে পিঁপড়াগুলোকে ভাসিয়ে নিয়ে যায় এবং পথ খুলে যায়। অবশেষে টেনটেন আর সেই মেয়েটি নিরাপদে বাইরে বেরিয়ে আসে। বিদায়ের সময় দুই টিম একে অপরকে সম্মান জানিয়ে নিজেদের গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। এইদিকে আমরা হিডেন সেন ভিলেজের মেডিকেল নিনজা এমিনোকে দেখি। সে একদল আহত সিনোবির চিকিৎসা করছিল। নিজের বিশেষ মেডিকেল ওয়াটার স্টাইল ব্যবহার করে একসঙ্গে অনেকগুলো ওয়াটার পাপেট তৈরি করে সবার চিকিৎসা করে। ঠিক তখন একজন তাকে একটি স্কল দিতে চাইলে আমুই শান্তভাবে জানিয়ে দেয়, একজন মেডিকেল নিনজার প্রথম দায়িত্ব মানুষকে বাঁচানো, যুদ্ধ করা নয়। অন্যদিকে সাকুরাইনো আর চৌজি টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু দীর্ঘ পথ আর পানির অভাবে চৌজি একদম ক্লান্ত হয়ে পড়ে। আর এদিকে সাকুরা আর ইনো আবারও ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করতে শুরু করে। কে বেশি পানি খেয়েছে আর কার সিদ্ধান্তে তারা এই অবস্থায় পড়েছে এসব নিয়ে তাদের তর্ক চলতেই থাকে। এমনকি রাগের মাথায় চৌজিকে মোটা বলেও খোঁচা দেয়। হঠাৎই একটা বিশাল বিচ্ছু তাদের সামনে এসে আবারও হাজির হয়। ইনো সঙ্গে সঙ্গে মাইন্ড ট্রান্সফার জুস্সু ব্যবহার করলেও সেটা কাজ করে না। এরপর চৌজি নিজের সুপার এক্সপ্রেশন জুস্সু ব্যবহার করে লড়াই শুরু করে, কিন্তু স্করপিয়নটাকে থামানো সম্ভব হয় না। ঠিক শেষ মুহূর্তে সাকুরা আকাশ থেকে একটি বিশাল ঘুষি মেরে স্করপিয়নটাকে অনেক দূরে ছিটকে ফেলে। তবে এই আক্রমণে সে নিজেও আহত হয়েছে। ইনো বুঝতে পারে সাকুরা নিজের শরীরের সীমা ছাড়িয়ে লড়াই করছে। এরপর একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইনোর বাবা তাকে ইয়ামালাকা ক্ল্যানের গোপন জুৎসু শেখাচ্ছেন। তিনি বলেন এই শক্তি পুরোপুরি আয়ত্ত করতে হলে অনেক বছরের কঠিন পরিশ্রম করতে হবে এবং একদিন এই ঐতিহ্য ইনোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইদিকে দেখা যায় হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর চৌজি আবারও শক্তিশালী হওয়ার জন্য আসুমার কাছ থেকে ট্রেনিং শুরু করে। অন্যদিকে ইনো সিদ্ধান্ত নেয় সে সুনুনের কাছ থেকে মেডিকেল নিনজুৎসু শিখবে। শুরুতে বারবার ব্যর্থ হলেও দীর্ঘ প্র্যাকটিসের পর অবশেষে সে এই পরীক্ষায় সফল হয়। বর্তমানে ফিরে ইনো নিজের মেডিকেল জুৎসু দিয়ে সাকুরার আহত হাতের চিকিৎসা করে। তখন সে মনে মনে উপলব্ধি করে চৌজি আর সাকুরা
দুজনেই অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তাই নিজের টিমের ভরসা হতে হলে তাকেও কঠোর পরিশ্রম করতে হবে। অবশেষে তিনজনই একসঙ্গে বসে খাবার খেতে থাকে, কিন্তু ঠিক তখনই কাছাকাছি থাকা হিডেন সেন্ট ভিলেজের শিনোবিরা বুঝতে পারে এখানে তিনজন লিভ ভিলেজের শিনোবি রয়েছে, আর তাদের মধ্যে দুইজন মেডিকেল নিনজা। তাদেরকে দেখে সাকুরা আগের বারে সে ঘটনা মনে করে যখন এই টিমের মেডিকেল কোনো চিতাকে চিকিৎসা করছিল। তারা শান্তভাবে হেভেন স্কল চাইতে থাকে, বিনিময়ে পানি আর চিকিৎসা দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ইনো সঙ্গে সঙ্গে সে প্রস্তাব ফিরিয়ে দেয়। সাকুরাও জানিয়ে দেয় তারা নিজেদের যোগ্যতায় এক্সাম শেষ করবে, আর এরপরই শুরু হয়তো মূল ফাইট। হিডেন সেন্ট ভিলেজের মেডিকেল নিনজা শক্তিশালী ওয়াটার স্টাইল দিয়ে সাকুরার উপর আক্রমণ করে, আর বিশাল ঢালদারি শিনোবি চোজির সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। প্রথমে চোজির আক্রমণগুলো তেমন কাজ না করলেও সাকুরা এই সুযোগে প্রতিপক্ষকে ঘুষি মেরে উড়িয়ে দেয়। ঠিক তখনই তৃতীয় শিনোবি তার বিশেষ জুৎসু ব্যবহার করে দুই সঙ্গীকে অদৃশ্য করে ফেলে। হঠাৎ শত্রুদেরকে দেখা না যাওয়ায় সাকুরা আর চোজি মারাত্মক চাপে পড়ে যায়। ইনো আহত হয়ে পড়েছিল, পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ইনো তার নতুন সেন্সরি পাওয়ার প্র্যাকটিস করছিল। শিকামারু তাকে বুঝিয়ে দেয় এই ক্ষমতা সরাসরি যুদ্ধে নয়, বরং সঠিক সময় ব্যবহার করলে সবচেয়ে বেশি কাজে লাগবে। বর্তমানে ফিরে ইনো ঠিক সেই কৌশলটাই ব্যবহার করে। সে শত্রুদের চাকরা অনুভব করে তাদের অবস্থান চোজিকে জানিয়ে দেয়। এর ফলে অদৃশ্য শত্রুরা আবার লুকিয়ে থাকতে পারে না। সাকুরা বুঝতে পারে ইনো গোপনে নিজের ক্ষমতাকে অনেকটা আয়ত্ত করে ফেলেছে। লড়াই শেষ হয়ে গিয়েছে ভেবেছে সাকুরা, কিন্তু হিডেন সেন্ট ভিলেজের তিনজন শিনোবি আবারও উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গেই কালো জাদুর মতো জুৎসু ব্যবহার করে তারা আবার অদৃশ্য হয়ে যায়। ইনো তাদেরকে অনুভব করার চেষ্টা করলে বুঝতে পারে শত্রুদের ব্যারিয়ারের কারণে তার সেন্সরি ক্ষমতা কাজ করছে না। এমন সময় ইনো তার বাবার শেখানো মাইন্ড ট্রান্সফার জুৎসুর কথা মনে করে। যদিও সে জুৎসু সে পুরোপুরি আয়ত্ত করতে পারেনি, তবুও এবার ঝুঁকি নিয়ে সে সাকুরা আর চোজির মনকে একে অপরের সঙ্গে যুক্ত করে দেয়। ফলে সাকুরা যা বুঝতে পারছিল চোজিও সঙ্গে সঙ্গে তা জানতে পারছিল। এই দারুণ টিম ওয়ার্কের কারণে অদৃশ্য শত্রুরাও আর সুবিধা করতে পারে না। সুযোগ বুঝে সাকুরা শক্তিশালী আঘাত করে ওয়াটার স্টাইল ব্যবহারকারী প্রতিপক্ষকে পরাজিত করে, আর চোজিও বাকি শত্রুদেরকে একদম চাপে ফেলে দেয়। শেষ পর্যন্ত দুই টিমের লড়াই থেমে যায়। হিডেন সেন্ট ভিলেজের শিনোবিরা লিভ টিমকে পানি দিতে রাজি হয়, আর সাকুরাও তাদেরকে চিকিৎসা করে দেয়। শত্রু হয়েও একে অপরকে সাহায্য করার এই দৃশ্যটা সত্যিই অসাধারণ ছিল। এইদিকে সুনাডে ইনোর বাবাকে বুঝায় যে ইনো নিজের পথে অনেক দূরে এগিয়ে যাচ্ছে। বাবার শেখানো ক্ষমতা আর সুনাডের প্রশিক্ষণ দুটো মিলিয়ে ইনো আজ নিজেকে প্রমাণ করছে। এরপরই আমরা দেখতে পাই ইনো বলে তাদের কাছে দুটো স্কলই আছে, তাই সরাসরি টাওয়ারের দিকে যাওয়া উচিত। কিন্তু চোজি জানায় এখন গেলে শত্রুরা সহজেই তাদের উপর আক্রমণ করবে। ঠিক তখনই সাকুরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত চাকরা ব্যবহার করার কারণে তার শরীর আর সাড়া দিচ্ছিল না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় লেডি সুনাডে সাকুরাকে 100 হিলিং জুৎসুর কঠিন ট্রেনিং দিচ্ছেন। এই জুৎসু আয়ত্ত করতে হলে বছরের পর বছর চাকরা জমিয়ে রাখতে হয়। এই কারণে সাকুরা নিজের শক্তি বাঁচিয়ে লড়াই করছিল। আর আমরা দেখতে পাই তিনজন রহস্যময় ব্যক্তি তাদের সামনে এসে হাজির হয়। সায়া নামের এক পাপেট ব্যবহারকারী তার জুৎসু দিয়ে ইনোর উপর আক্রমণ করে, আর কিছুক্ষণের মধ্যে চোজিও তার নিয়ন্ত্রণে চলে যায়। এর ফলে চোজি নিজের টিমমেটদের উপরই আক্রমণ করতে শুরু করে। ইনো মরিয়া হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সাসকেকে। রোচিমারুর ঘাটিতে সাসকে কারিনা সুগেৎসু একসঙ্গে দেখা করে। সুগেৎসুকে মুক্ত করা হয় এবং কারিনের অসাধারণ সেন্সিটিভ ক্ষমতা সম্পর্কেও জানা যায়। কারিনের অতীত এবং কেন সে অরোচিমারুর সঙ্গে আছে সেটাও দেখানো হয়। শেষে সুগেৎসুর সঙ্গে ছোট্ট সংঘর্ষের পর সাসকে বুঝে যায় ভবিষ্যতের পরিকল্পনায় কারিনার সুগেৎসু দুজনকেই তার প্রয়োজন। এবার গল্প ফিরে আসে আমাদের মেন টাইম লাইনে, যেখানে আমরা দেখতে পাই চোজি এখনো সয়ার নিয়ন্ত্রণ থেকে সাকুরার দিকে এগিয়ে আসছে। চোজি যেন নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সাকুরার উপর আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে সে নিজের শরীরকে জোর করে থামানোর চেষ্টা করে। আসলে তখন ইনো এখনো চোজির মনের ভেতরে লড়াই করে যাচ্ছে। সে বারবার চিৎকার করে চোজিকে জাগানোর চেষ্টা করছে। এইদিকে সয়া ঠান্ডা মাথায় ইনোকে ব্যঙ্গ করে বলে আর কতবার আমার পাপেটের কাছে হারবে। কিন্তু ইনো বলে চোজি কোনো পাপেট নয়, সে আমার বন্ধু, আর আমি তাকে তোমার নিয়ন্ত্রণে থাকতে দিব না। এরপর ইনো নিজের ইয়ামালাকা ক্ল্যানের শক্তি কাজে লাগিয়ে শেষবারের মতো প্রতিরোধ করে, আর অবশেষে সয়ার নিয়ন্ত্রণ ভেঙে যায় আর বাহিরের জগতে জ্ঞান ফিরে আসে চোজির। জ্ঞান ফিরে পেয়ে সে ঘুষি মেরে সয়াকে দূরে উড়িয়ে দেয়। আঘাত এতটাই শক্তিশালী ছিল যে চারিপাশের মাটি পর্যন্ত কেঁপে ওঠে। কিন্তু অবাক করার বিষয়, যার সঙ্গে তারা এতক্ষণ লড়ছিল সেটি আসলে মানুষ নয়, সেটা হচ্ছে একটা পাপেট। আর মুহূর্তের মধ্যে সেই পাপেট আবার নড়ে ওঠে। সে প্রচন্ড রেগে গিয়ে শপথ করেছে ইনো, চোজি আর সাকুরা তিনজনকে নিজের পাপেটে পরিণত করবে। এইদিকে তারা তিনজন আবারও টাওয়ারের দিকে যাত্রা শুরু করে। পথ চলতে চলতে সাকুরার মনে পড়ে যায় পুরনো দিন
দিনগুলোর কথা। একসময় নারুতো আর সাসকে সবসময় তাকে রক্ষা করত, কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। আজ তারই দায়িত্ব নিজের টিমকে রক্ষা করার। এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাকে চলে যাই। জিরায়া সিদ্ধান্ত নেন এবার নারুতোর নাইনটেলসের চাকরা নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। তিনি বিশেষ চাবির সাহায্যে সিলের একটি অংশ খুলে দেন, আর সঙ্গে সঙ্গে নাইনটেলসের বিশাল চাকরা বেরিয়ে আসে। প্রচন্ড ঘৃণা ও রাগে নারুতো সরাসরি নাইনটেলসের সামনে হাজির হয়। কুরামা নারুতোর মন দুর্বল করার চেষ্টা করে বলে, যাকে তুমি ফিরিয়ে আনতে চাও সে তো তোমাকে ভুলেই গেছে। এই কথাগুলো শুনে নারুতো মানসিকভাবে ভেঙে পড়লেও ঠিক সেই সময় কুরামার শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জিরায়া সেন্সে তাকে থামাতে এগিয়ে এলে ভয়ঙ্কর এক আঘাতে সেও দূরে ছিটকে পড়ে। পরের দিন সকালে নারুতোর জ্ঞান ফিরলে সে আহত জিরায়াকে দেখে অপরাধ বোধে ভেঙে পড়ে, কিন্তু তবুও সে বলে, আজ আমি এটা করতে না পারলেও আমি কখনো হাল ছাড়বো না। জিরায়াও তাকে আশ্বস্ত করে যে তারা অন্য কোনো উপায় অবশ্যই খুঁজে বের করবেন। বর্তমানে ফিরে এসে সাকুরা মনে মনে প্রতিজ্ঞা করে, যখন নারুতো এত কঠোর পরিশ্রম করছে তখন আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে পারি না। ঠিক তখনই সয়া আবার আক্রমণ শুরু করে। তার সেনিস্ট্রম জুৎসুর কারণে পুরো এলাকা বালির জোরে ডেকে যায় এবং অসংখ্য বালির পাপেট এসে হাজির হয়। ইনু সেন্সুরি জুৎসু ব্যবহার করার চেষ্টা করলেও অতিরিক্ত ক্লান্তির কারণে সে সফল হয় না। এরই মধ্যে মোমোশি হঠাৎ বিষধর সাপ নিয়ে চোজি এবং সাকুরার উপর আক্রমণ চালায়। ইনু নিজের জীবন ঝুঁকিতে ফেলে সাপটিকে আটকানোর চেষ্টা করে। বিষে ক্লান্ত হওয়ার পরও ইনু আর চোজি একই লক্ষ্য ধরে রাখে, যেভাবেই হোক সাকুরাকে রক্ষা করতে হবে। ঠিক সেই মুহূর্তে সাকুরার মনে পড়ে যায় একসময় সুনাডে তার ক্ষমতার উপর ভরসা করেই তাকে চুনিং পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছিলেন, আর সেই বিশ্বাসই যেন তাকে নতুন শক্তি দেয়। নিজের সমস্ত চক্র একত্র করে সাকুরা আকাশের দিকে লাফিয়ে ওঠে একটা ঘুষি মারে। এর ফলে শত্রুদের প্রতিরক্ষা ভেঙে যায় এবং পুরো যুদ্ধক্ষেত্র কেঁপে ওঠে। শত্রুদেরকে পরাজিত করে তিনজনই অবশেষে ফিনিশ লাইনের দিকে রওনা দেয়। এইদিকে গারা জানায় তার অপটিক নার্ভ আবারও স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। অন্যদিকে ফ্লোর টিমের 2 সদস্য জানায় যে তাদের কাছে ইতিমধ্যে 2টি স্কোর রয়েছে, তাই এবার সেন্টার টাওয়ারের দিকে যাওয়া উচিত। কিন্তু ফ্লু জানায় সে এখনই যেতে চায় না, কারণ এই এক্সামে সে এখনো একজন সত্যিকারের বন্ধু তৈরি করতে পারেনি। এরপর ফ্লু একাই টাওয়ারের দিকে রওনা দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে ভুলপথ ধরে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে গারা তার সেনাই ব্যবহার করে দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ পুরো মরুভূমি জুড়ে ভয়ঙ্কর ডেমন ডেচার স্যান্ডস্টর্ম শুরু হয়। সেটা এতটাই শক্তিশালী ঝড় যে পরীক্ষার হেডকোয়ার্টারেও জরুরি অবস্থা ঘোষণা হয়। সব টিমকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নিজের টিমও বুঝতে পারে এই জোরের মধ্যে তারা বেশিক্ষণ টিকতে পারবে না। আর ঠিক তখনই অন্যদিকে ইউকাটার পা হঠাৎ করে কুইকস্যান্ডে আটকে যায় এবং সে ধীরে ধীরে বালির নিচে তলে যেতে থাকে। তারা দ্রুত দড়ি ছুড়ে দিয়ে কোনোভাবে তাকে রক্ষা করে। তখনই ফ্লোর মনে পড়ে যায় অতীতের একটা ঘটনা। একসময় ভিলেজের লিডার শত্রুদের কোণের হামলা থেকে তাকে বাঁচিয়ে বলেছিলেন, তুমি আমাদের ভিলেজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সেই কথাটাই আজও ফ্লোর মনে গেঁথে আছে। বর্তমানে ফিরে এসে ফ্লু আকাশের দিকে লাফিয়ে ওঠে, নিজের জুৎসু ব্যবহার করে বিশাল এক জালের মতো সুতো সরিয়ে দেয় আর কুইকস্যান্ডে আটকে থাকা সব শিনবিদেরকে নিরাপদে বাইরে টেনে নিয়ে আসে। কিছুক্ষণ পর ধীরে ধীরে মরুভূমির ভয়ঙ্কর ঝড় শান্ত হয়ে আসে। ঠিক তখনই সেখানে গাড়া এসে হাজির হয় আর ফ্লুর কাছে জানতে চায়, তুমি নিজের প্রতিদ্বন্দ্বীদেরকে কেন বাঁচালে? ফ্লু বলে, আমাদের ভিলেজের লিডার বলেছিলেন যদি আমি অন্যদেরকে সাহায্য করি তাহলে একদিন আমার অনেক বন্ধু হবে। ফ্লুর কথা শুনে গাড়া একটু হাসে আর বলে, এখন আমি বুঝতে পেরেছি তুমি ঠিক নারুতোর মতো, সেও সবসময় নিজের আগে অন্যদের কথা ভাবে। এরপর ফ্লু নিজের কাছে থাকা হেভেন স্কুল সেম টিমকে দিতে চাইলে মাসুরি সেটি নিতে অস্বীকার করে। সে জানিয়ে দেয় যা অর্জন করবো নিজের শক্তিতেই করব, লর্ড গারাই তাকে এটা শিখিয়েছেন। সবশেষে গারা ফ্লুর দিকে তাকিয়ে বলে, তোমার সঙ্গে দেখা হয়ে সত্যি অনেক ভালো লাগলো, আমার বিশ্বাস ভবিষ্যতে আমাদের আবারও দেখা হবে। আর এইদিকে আমরা একটা টাকলা রহস্যময় ব্যক্তিকে দেখতে পাই। এর সাথে আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায়। গাইস, সামনে আর মাত্র একটি ফিলার এপিসোড আসবে, এরপর গল্প চলে যাবে আমাদের মেন টাইম লাইনে, যেখানে আমরা দেখতে চলেছি মাদারা উচিহার ভয়ঙ্কর পাওয়ার।